আমার মনে হয় আর একটু মুক্তিযুদ্ধ আর কি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আল্লাহ বুধ আমাকে রেখে গেছে। আমার মৃত্যুর পর্যন্ত আমি ঢাকাতে থেকে আপনার নির্দেশনা আছে এবং থাকবে, আমি সেইভাবে থাকবো। কিন্তু 71 একটা মুক্তিযুদ্ধ ছাড়া এই দেশটাকে আর রক্ষা করা যাবে না। সুতরাং আমাদের এই হলের যারা নেতৃবৃন্দ ছিলেন প্রত্যেকের টাকা গড়ি যা আছে সব এরা লুটপাট করে নিয়ে গেছে এবং মারধর করছে, এমন অবস্থা সৃষ্টি করছে যে ঘর থেকে এত অপমান, মুক্তিযোদ্ধাদেরকে এত অপমান, এত অপদস্থ আমি কোনোদিন দেখি নাই। এমন নেককারজনক ঘটনাই শুধু ঘটে নাই। আমার কাছে মেডিকেলে গেলাম, ইয়া দেখি বগুড়ার এক লোক আছে টিভির, সে বসে রয়েছে, আমি যে চিনি 7 বছর আগে আমার নিজ থানা আটপাড়ায় সে চাকরি করতো, আমাকে সে চিনতো, দেখেই আমার মাথা নষ্ট হয়ে গেছে। কোন ভাবে দাঁড় করে ভরি, সাথে সাথে আমি আমি বললাম যে আমার আড্ডা যাই, আমার মাথা থেকে সাত ভরিয়া ইটের সাদা সাত ভরিয়া আমার মাথা দিয়েছে। আমি আর এই আন্দোলন সংগ্রাম যাতে না বুঝতে পারে এমনি ভাবে আমার ভিতরে 6টি সেলাই লাগছে। আমার তো ভয় হয়ে যায়, আমি কিছুই দেখি না, রক্ত আমার মুখটা লাল হয়ে গেছে। এরা বুঝতেছে, শিষ্টাচার আছে, শরীর মুছতেছে, মুখ মুছতেছে রক্তে। আমার মনে হয় বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, আমরা যখন দেখলাম মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সকল কার্যক্রম সরকার নিষিদ্ধ করছে, অবৈধ সরকার, দীর্ঘদিন ধরে মানুষের নির্যাতনের প্রতিবাদ কেউ করতে পারতেছে না, খালি মব সৃষ্টি করে তার সে রাজত্ব কায়েম করে। সারা বাংলাদেশেই চলছে এইরকম অরাজকতা, আইনের কোনো বালাই নাই। নেত্রী সহ সারা দেশবাসী বিশ্ববাসী জানেন আমাদের বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধুর নেত্রী দেশ ত্যাগের সাথে সাথেই প্রতিচ্ছবিগুলো ভাঙচুর করছে, প্রত্যেকটা ছবি ভাস্কর্য ধ্বংসস্তূপে পরিণত করছে, অসম্মান সহিত কার্যকলাপ চালিয়েছে। শুধু তাই নয়, মহান জাতীয় সংসদ আইন প্রণেতার কেন্দ্রবিন্দু, সেই সংসদ হামলা দিল, গণভবন হামলা দিল, রাষ্ট্রীয় সম্পদ, সেই হামলা দেওয়া মানে কি রাষ্ট্রদ্রোহী অপরাধী হিসেবে যুক্ত হলো এই অবৈধ সরকার, জামাত শিবির রাজাকার সরকার। পরবর্তীতে ধানমন্ডি 32 আমাদের ঠিকানা, বাংলাদেশে মানচিত্রের ঠিকানা 32, সেই বঙ্গবন্ধুর বাড়িটি তুলেই ধুসিয়ে দিল, প্রথম অগ্নিসংযোগ করলো, পরে বাড়িটি মাটিতে মিশিয়ে দিল, মাটি ছাড়া কিছুই নাই। এরপরে সারা বাংলাদেশে ক্লান্ত হয় নাই, সেই মেট্রো রেল বাংলো আগুন দিয়ে পুড়িয়ে দিল, নেত্রী যত উন্নয়ন কর্মকাণ্ড সেখানে বাধাগ্রস্ত করলো। মানুষের স্বার্থে নেত্রী যা করেছিলেন বঙ্গবন্ধু কল্যাণ জননী শেখ হাসিনা, এই 67 বছর এই দেশে মানুষের সেবা দিয়ে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে তার পরাণের পর যে সুগম করে দিয়েছিলেন, তার প্রতি জেলাসি হিংসাত্মক মনোভাবে এই অবৈধ ইউনিট সরকার ক্ষমতায় বসেই একের পর নির্যাতন, আওয়ামী লীগ নাম শুনলেই আওয়ামী লীগকে পুড়িয়ে দেওয়া হয়, মারধর করা হয়, মোবাইল ফোনে পর্যন্ত বঙ্গবন্ধুর নাম রাখা যাবে না, জয় বাংলা থাকতে পারবে না। এই অবস্থার দিনে আমরা যদি একবার বাড়িতে থাকতে পারি না, দোকানপাট লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে এই সরকার, এবং সেই সরাসরি জামাত শিবির এবং বিএনপি যুবদল ছাত্র দল একীভূত হয়ে তারা এই লঙ্কাকাণ্ড চালিয়েছে বাংলাদেশে। 71-এ মুক্তিযুদ্ধের সংগ্রামকেও তারা হার মানিয়েছে। এই অবস্থা দিনে যারা 71-এ যাতে পাকিস্তানের বঙ্গবন্ধুর বাড়িতে হামলা দিতে পারে নাই, আর আজকে ইউনূস সরকার এই কাজটা করেছে। এবং যখন এই কাজ গুলো হয়েছে তখন আইন শৃঙ্খলা বাহিনী হাততালি দিয়ে তাদেরকে সমর্থন জুগিয়েছে, খাবার দিয়েছে, পানি দিয়েছে, আমরা দেখছি। চোখের বাড়ি কেউ রাখতে পারি নাই। এই ছিল অপরাধ। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, পরের দিন হাত থেকে মুক্ত করেছেন, আর সারা বিশ্ববাসী বঙ্গবন্ধুটাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। সেই দীর্ঘ সময়ে বঙ্গবন্ধুর কর্মীরা, আদর্শের কর্মীরা যখন দেখলো রাজনীতি কার্যক্রম বন্ধ, তখনই মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আমরা
জিয়াদ খান পান্না, লতিফ সিদ্দিকী এবং আমাদের আব্দুল আল মামুন প্রফেসর সাহেব সহ আমরা এই হাইকোর্টের 3 তলায় 351 রুমে কক্ষে বসে কয়েকটি মিটিং করলাম কি করা যায়, এই অবস্থা দিয়ে আমরা পরিত্রাণ কিভাবে পাবো। তখন জেটকাল পান্না বললেন, আমার শেষ প্রান্তে শেষ বয়সে আমি বঙ্গবন্ধু কন্যার সাথে থাকবো, তার প্রতিটি কর্মকাণ্ডে থাকবো। এই নিয়ে সিদ্ধান্ত হয় দীর্ঘ আলোচনার পর যে আমরা এখন একমাত্র পারি একটি মুক্তিযুদ্ধের চেতনা, 71-এর মুক্তিযুদ্ধ এবং 72-এর সংবিধানকে রক্ষার জন্য আমরা একটা 71-এর মঞ্চ আমরা তৈরি করব। এই মঞ্চের মাধ্যমেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবো। যেহেতু আওয়ামী লীগ দেশটাকে রক্ষা করার জন্য নিষিদ্ধ করে দিয়েছে, আমরা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার জন্য আমরা 2টা মিটিং করেছিলাম ঘরোয়াভাবে। জেটকাল পান্নার বাসাতে বসেছিলাম, সেখানে পর্যন্ত জেটকাল পান্নার বাসা হামলা। আমরা 15ই আগস্টে ফুলের তোড়া দেওয়ার জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছিলাম, পারি নাই। সেখানে একটি রিক্সাওয়ালাকেও কিভাবে লাঞ্ছনা করছেন আপনারা দেখেছেন। ওরা মাটিটা বঙ্গবন্ধুর বাড়ির মাটিটা পর্যন্ত ভয় পায়, বঙ্গবন্ধুর বাড়ির মাটিতে গেলে ওরা নাকি পৃথিবী থাকতে পারবে না, এই ভয়ে আমাদেরকে যাইতে দেয় নাই। আমরা শেষ পর্যন্ত আমরা এই গত 28শে আগস্ট বৃহস্পতিবার মনে হয় সকাল 11 ঘটিকার সময় আমরা রিপোর্টার্স ইউনিটি মানে হল রুমে আমরা আমাদের গোলটেবিল বৈঠকটি শুরু হয়। যে বৈঠকে মুক্তিযুদ্ধের চেতনা কথা হবে, 72-এর সংবিধান, জাতির পিতাটাকে দেশটা স্বাধীন হয়েছিল এই সংবিধানকে রক্ষা করার জন্য। রাজাকারা এই দেশের সংবিধান ধ্বংস করছে, জাতীয় পতাকা বদলাবে, দেশের নাম পরিবর্তন করবে। এই অবস্থা দিনে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী লোকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা শুধু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য এই গোল টিভির বৈঠকে আমরা সুচিন্তিত মতামত নিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে এই বার্তাটা দিতে চাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এখনো আপনাদের পাশে আছেন, থাকবেন, আপনারা সোচ্চার হন। এই বার্তাটা পৌঁছানোর জন্য আমাদের মিটিং শুরু হয়। যথারীতি মিটিং 2 জন বক্তব্য দেওয়ার পরেই অতিরিক্ত ভাবে জামাত শিবির এবং কিছু যুব দল, ছাত্র দল, বিএনপি এরা অবৈধ অস্ত্র হাতে নিয়ে আমাদের মঞ্চের দিকে ঢুকে পড়ে এবং স্লোগান দেয়, আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়, অকথ্য ভাষায় গালাগালি করে এবং লতিফ সিদ্দিকীর পিছনে পর্যন্ত দিকে উঠিয়া এরা অসম্মান করতেছে, আমাদের প্রফেসরকে মারধর করতেছে। এবং আমরা প্রতিরোধ করার জন্য যারা উপস্থিত ছিলাম আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম এই আমরা যেন পরিত্রাণ পেয়ে আমাদের যথারীতি আমাদের কার্যক্রম করতে পারি। ওরা আমাদের কথা শুনে নাই, উল্টো আমাদেরকে মারধর করছে পিছনে। আমাদের এই ক্লাবে এই অডিটোরিয়ামের সামনে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা অবস্থান করতেছে এবং তাদের শক্তিতেই বলিয়ান হইয়া এই জামাত শিবির এবং বিএনপিরা আমাদের উপর আঘাত করে মারধর শুরু করলো। এমন ভাবে মারতে শুরু করলো যেন আমরা জীবন বাঁচছে না। এবং হঠাৎ আমরা যারা একজন প্রতিবাদ করেছিলাম, আমাদের বুলবুল ভাই মুক্তিযোদ্ধা, তার গলা টিপে হাতে গলা টিপে ধরলো। আমার সাথে একজন বড় মুরব্বী মানুষ তারা লাথি মেরে ফেলে দিল। আমি ফিরাইতে গেলাম, প্রতিবাদ করলাম। আমার প্রতিবাদে একটা যুবদল ছেড়ে বলে, এটা নেত্রকোনা আওয়ামী লীগের সভাপতি, এটা ধর, এটা সারিস নাই, আওয়ামী লীগের সাইন্সিয়া আসছেন, শেখ হাসিনা সাইন্সিয়া, এটা সারিস না, ধর দিকে। এরকম সাথে সাথেই অন্যরা পেলাইছি মারছিন, কিন্তু আওয়ামী লীগের নামটা শুনতেই আমার মাথা একটি সাবাতি যেমন হয় এমন ভাবে কূপ দিচ্ছে, সাথে সাথে আমার মাথা রক্ত হয়। দেখছি রক্ত শুধু জখমই হয় নাই, আমার মাথা রক্তে পাঞ্জাবি সব ভিজে গেল। আমি আমি আবার শরীর মানে গোসল করে যেরকম হয় এই অবস্থা, যিনি চোখের পর্যন্ত কিছুই দেখি না এই অবস্থায় আমি যে হাতটা মাথার উপরে রাখিয়া চাপ দিয়ে আমি পিছনের দিকে হলের দিকে যখন ঢুকলাম, তখন আমাদের সাথী বন্ধুরা আমাকে রক্ষা করার জন্য তারা সামনে দাঁড়ালো এবং তাদের পিছনে গিয়া পিছনের দরজা দিয়ে আমি একটা পিছনের দরজা গিয়ে রিক্সায় আমি হাসপাতালে গেলাম। আমি গিয়ে যে হাসপাতাল আমার নিরাপদ নয়, ইসলামী হাসপাতালে গেলাম, যে ডাক্তার দেখে আমার রক্ত দিকে বাইরে হয়েছে, ভাই আপনি আমি ঢাকা মেডিকেলে যান, এখানে আপনার সুবিধা হবে না। অসুবিধা বুঝতে পারছি, আপনি কোথেকে আসছেন, আপনি চলে যান, আপনি মেডিকেল হাসপাতালে যান। ইসলামী হাসপাতাল থেকে শাহজাহানপুর ইসলামী হাসপাতাল থেকে আমি সিএনজি দিয়ে গেলাম। আমার পকেটে টাকা ছিল না,
একটা রিক্সাওয়ালা তাড়াতাড়ি আমার জালাবাড়ি তার কর্মান আমি চিনি না, সে তাড়াতাড়ি 500 টাকা দিল সিএনজি রে। ভাই দাদারে নিয়ে যান, আমার দাদা আমি চিনি না, আমি চিনি। টাকা আমার কাছে চাইলেও আমার মনে নাই কোথায় পড়ে গেছে। এবং আমাদের এই হলের যারা নেতৃবৃন্দ ছিলেন প্রত্যেকের টাকা গড়ি যা আছে সব এরা লুটপাট করে নিয়ে গেছে এবং মারধর করছে। এমন অবস্থা সৃষ্টি করছে যে ঘর থেকে এত অপমান, মুক্তিযোদ্ধাদেরকে এত অপমান, এত অপদস্থ আমি কোনোদিন দেখি নাই। এমন নেককারজনক ঘটনাই শুধু ঘটে নাই। আমার কিছু মেডিকেলে গেলাম, ইয়া দেখি বগুড়ার এক লোক আছে টিভির, সে বসে রয়েছে, আমি যে চিনি 7 বছর আগে আমার নিস্তান আটপাড়ায় সে চাকরি করতো। আমাকে সে চিনত, দেখেই আমার মাথা নষ্ট হয়ে গেছে। কোন ভাবে উদার করে ভরি সাথে সাথে আমি আমি বললাম যে আমার আড্ডা যাই, আমার মাথা থেকে সাত ভরিয়া ইটের সাদা সাত ভরিয়া আমার মাথা টেকেছে গা। আমি আর এই আন্দোলন সম্মান যাতে না বুঝতে পারে এমনি ভাবে আমার ভিতরে 6টি সেলাই লাগছে। আমার তো ভয় হয়ে যায়, আমি কিছুই দেখি না, রক্ত আমার মুখটা লাল হয়ে গেছে। এরা মুছতেছে, শিষ্টাচার আছে, শরীর মুছতেছে, মুখ মুছতেছে রক্তে। আমার মনে হয় 3 কেজি রক্ত বুঝে আমার শুল থেকে বাইরে। তারা 6টা সেলাই দিচ্ছে এবং 11টা সেলাই বাইরে দিছে। এই 17টা সেলাই আমার এই মাথার উপর আছে, আমার পাউডার কাটছে, বাড়িয়েছে, হাতে বাড়িয়েছে, এখানে বাড়িয়েছে আবার এই মানে শাল গেছে গা। আর মাথাতে কুর্তিটা ছিলাম এর হচ্ছে। আমি আমি কি অবাক হয়ে গেছি। এই এই যে বৈষম্য, বঙ্গবন্ধুর কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, মানুষের কোথাও চিকিৎসা পর্যন্ত আমরা করতে পারতেছি না এই অবস্থায়। আমি শুধু বলতে চাই যে আপনি কি, আপনি গণমানুষের নেত্রী, আপনি যদি চলে গেছিলেন বলেছিলাম আপনি এখন শুধু বঙ্গবন্ধুর অপমানের প্রতিশোধ, 72 সংবিধান রক্ষা করা, 71 মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখার জন্য আপনি আমার হাল ধরছেন। আমরা মুখ করে চেয়েছি সারা দেশের মানুষ, আমরা প্রত্যেকের জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করে সকলকে উৎসাহিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী লোকজন সবাই আগে আসছে, মৃত্যুকেও তারা পরিহার করে না। এমনি অবস্থায় আমাদের বাড়িঘর ভাঙচুর, সংখ্যালঘুদের মন্দির ভাঙচুর, আমাদের দোকানপাট ভাঙচুর, বাড়িঘর ভাঙচুর, কত ঘটনা এর কোনো শেষ নাই। নারী নির্যাতন থেকে শুরু করে নারী দর্শিত হলো এই সরকার আমলে, এবং কোনো বিচার নাই। উল্টো আইনশৃঙ্খলা বইয়ে যায়, এরা মারধর করে আর আমাদেরকে তাদের হাতে তুলে দেয়। আর তারা উল্টা ভাই আমাদের নামে মামলা দিয়ে হাজতে দেয়। এই হয়েছে আজকে আইনের অবস্থা। দেশে আইনের কোনো বালাই নাই। নেত্রী, আমি আপনাকে কাছে এই নিবেদন করি, সারা বাংলাদেশ থেকে আপনি রক্ষা করতে হবে। আপনি ছাড়া এই দেশটাকে রক্ষা করার কোনো নেতৃত্ব নাই। এই নেতৃত্ব শূন্য দেশকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছেন। আল্লাহর অশেষ কৃপায় মানুষ প্রার্থনা করতো তুলসী পাতায়, তুলসী গাছে গুড়ি দিয়ে প্রার্থনা করতো। আমি নারায়ণগঞ্জে গেলাম, আমি আবার এখানে সবখানেই আমি নারায়ণগঞ্জ সহ, আমি এই গাজীপুর সহ বিভিন্ন জায়গায় আমি যে কৃষক আন্দোলন করতাম, কৃষক আন্দোলন করছি। 40,000 কৃষক নিয়ে নেতৃত্ব আন্দোলন করেছিলাম। কৃষক বিদ্রোহ করছে, দাও দাও করে চলে উঠেছিল। আজকে আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার সুযোগ নেই। এই নির্বাচন দেশবাসী বিশ্ববাসী মানবে না। আজকে বাংলাদেশে মানুষ 70 আর কি নির্বাচন দেখতে চায় নেত্রী, 70-এর মতো নির্বাচন হবে। আপনি হতাশ হবেন না, বাংলাদেশের মানুষ আপনার পক্ষে আছে। আপনি সিদ্ধান্তে অপেক্ষায়। আমরা দেখছি অনেকে আগে অনেক আবেগে কথা বলতে, বাস্তবিক এখন সবাই সুচ্চার হয়েছে। এখন নিজেকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য আপনার সিদ্ধান্তের বিকল্প নাই। তাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনি যে একজন প্রধানমন্ত্রী এখন আছেন, শুধু একদিনের জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশের দায়িত্ব নিয়ে সংসদে আমার তত্ত্বাবধায়ক সরকার আইন বিল পাস করে সরকার গঠন করে দিয়ে আর কি জাতীয় নির্বাচনের পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে। আর অবৈধ সরকারকে আমরা উচ্চাশুতি করবো না, এদেরকে পালাবার জায়গা আমরা দিব না। আমাদেরকে পালাইতে দেয় নাই, আমাদের থাকতে দেয় নাই, খাইতে দেয় নাই, চিকিৎসা দিতে দেয় নাই, আমাদের বাড়ি ঘরে থাকতে পারে না। লক্ষ লক্ষ কর্মীরা বাড়ি ছেড়া, গ্রাম ছেড়া, মোবাইল পর্যন্ত টাকা নাই পকেটে, তারা আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে চলতেছে। কত কষ্ট খায় একবার, বাস ভাড়া নাই, রিক্সা ভাড়া নাই, আনাচে কানাচে থাকতেছে, কে কিভাবে চলতেছে কোনো হিসাব নাই। আমরা কিন্তু টের পাই, প্রত্যেকের সাথে সাক্ষাৎ হয়, অনেক কর্মীদের সাক্ষাৎ আমরা দেখলেই বুঝি এই লোকটা আমার মতো অসহায়। তাই নেত্রী, আমি আর কিছু বলতে চাই না। আমাদের এখন শক্তি দরকার,
প্রতিরোধ করে তুলতে হবে। প্রতিরোধ না করলে এদেরকে আর প্রতিহত করা যাবে না। এদেরকে আমাদের সেই 71 অস্ত্র দিয়ে মোকাবেলা করতে হবে। আবার 71 হাতিয়ার দরকার আছে, হাতিয়ার ছাড়া এদেরকে প্রতিহত করা যাবে না। এরা অবৈধ অস্ত্র আজকে হাতে নিয়ে আমাদেরকে প্রতিহত করছে, মোকাবেলা করছে। তাই নেত্রী, আমরা 71 মুক্তিযুদ্ধের সময় যে দেশ, যে দেশগুলো আপনাকে, বঙ্গবন্ধুকে সাহায্য করেছিল, স্বাধীনতার আন্দোলনে সাহায্য করেছিল, বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়ার জন্য যে সকল দেশ সাহায্য করেছিল, আজকে কিন্তু সেই রাশিয়া সহ বিভিন্ন দেশ, ভারত সহ আমাদের পাশে আছে। আমি মনে করি, প্রশ্ন করতে চাই, দাবি জানাতে চাই, আপনারা 71 সনে আপনাদের 17,000 সৈনিক ভারতের সৈনিক বাংলাদেশে মৃত্যুবরণ করেছে, রক্ত দিয়েছে, তাদের নামে শহীদ মিনার নেতৃত্ব করেছেন। এবং এই শুধু তাই নয়, বঙ্গবন্ধু এই দেশের সাথে মুজিব ইন্দিরা চুক্তিতেও আছে, মুক্তিযুদ্ধের স্বাধিকার বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রতিবেশী দেশ তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তাই যদি হয়, ভারত কেন বসে থাকবে? তারা তো 17,000 সৈন্য মৃত্যুবরণ করেছে, তাদের সাথে তো সারেন্ডার করছে। সেনা কর্মকর্তা পড়ুয়ার কাছে সারেন্ডার করেছে সিয়ানের সোলজার পাকিস্তানের। তাহলে ভারত কেন আজকে সুচ্চার হবে না? নেত্রীর মাধ্যমে ভারতের এবং সারা বিশ্বের যেগুলা দেশ, রাশিয়া সহ যেগুলা দেশ স্বাধীনতা সংগ্রামে আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, সাহায্য করেছিল, তাদের তাদের আপনার মাধ্যমে আহ্বান জানাই। আমি ইতিমধ্যে সারা বিশ্বের মানুষ শ্রদ্ধাশীল, আস্থাশীল হয়ে সমর্থন যোগাচ্ছে। আমরা এখন চাই 71 একটি হাতিয়ার, এছাড়া আমাদের মুক্তি আসবে না। বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনার বিকল্প নাই নেত্রী। আপনি যে উন্নয়ন করে দিয়েছেন, সেই উন্নয়নের কথা বলতে পারি না। আপনি যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করে দিয়েছেন, আজকে ইতিহাস বিকৃত করছে। মুক্তিযুদ্ধের কথা থাকবে না, বঙ্গবন্ধুর কথা থাকবে না। আজকে জাতির পিতার নাম মুছে ফেলতে চায় এবং ফেলেছে, যে রাষ্ট্রীয় আইন কানুন করছে, আইন প্রয়োগ করে আমাদের সমস্ত ঘটনা আজকে তামাশা দিচ্ছে। এর পরিত্রাণ একবার 71 মুক্তিযুদ্ধ, তাদের মা নাই, বাপ নাই, কত ভাই মৃত্যুবরণ করেছেন, গাছর দাগে মারধর করেছে, আপনি দেখেছেন, ভিডিওর মাধ্যমে দেখেছেন। এবং সমস্ত ভিডিও গুলাতে তারা যে আঘাত করছে, ভিডিওর মাধ্যমে আনন্দ উপভোগ করছে। আমরা তাদের ভিডিও আমরা দেখছি কে কিভাবে কি ঘটনা ঘটাইছে। তাই আজকে আমাদের সেই শহীদ পরিবার গুলো কাঁদছে, তাদের আশ্রয় তো লাভ নেই। আমি শহীদ পরিবারদের পক্ষ থেকে বলবো, আমার মৃত্যু হয়ে গেছিল, আমার বাঁচার কথা ছিল না, একমাত্র 10 তারিখের ভাই, আমি কেন বাঁচলাম আমি জানি না। আমার মনে হয় আর একটু মুক্তিযুদ্ধ, আর কি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আল্লাহ বোধহয় আমাকে রেখে গেছে। আমার মৃত্যুর পর্যন্ত আমি ঢাকাতে থেকে আপনার নির্দেশনা আছে এবং থাকবে, আমি সেইভাবে থাকবো। কিন্তু 71 একটা মুক্তিযুদ্ধ ছাড়া এই দেশটাকে আর রক্ষা করা যাবে না। আমরা শুধু প্রথমে ভয় পেয়েছিলাম, এখন আমরা মায়ের কাছে খেতে এখন সূর্য হয়ে গেছি। ঠিক আমাদের কেউ ভাই নাই, কেউ বোন নাই, কত দর্শিত হয়েছে আমাদের মা বোন।